উপস্থিত সুধীবৃন্দ, আমি প্রথমেই আমাদের তার স্মরণে আজকের এই বক্তৃতা, স্মারক বক্তৃতা, সেই আমাদের তরুণ বন্ধু অ্যাডভোকেট জাহেদ করিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সে যে হঠাৎ করে ভাবে চলে যাবে, এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। তাকে আমরা সংগ্রামে দেখেছি এবং তার যে অঙ্গীকার সেইটা অত্যন্ত দৃঢ় ছিল, যেটা আমাদের বক্তা ফয়জুল হাকিম বলেছেন, উল্লেখ করেছেন। আমি স্মারক বক্তা ফয়জুল হাকিমকে অভিনন্দন জানাবো তার এই সুলিখিত এবং সুউপস্থাপিত বক্তৃতার জন্য। এখন যেটা আমাদের সভাপতি হিসেবে আমার কাজ খুব সংক্ষিপ্ত। আমার কাজ মোটামুটি তাদেরকে ধন্যবাদ দেওয়া এবং শ্রদ্ধা জানানো জাহেদ করিমের স্মৃতির প্রতি, আর আপনাদেরকে ধন্যবাদ জানানো। কিন্তু যেহেতু একটা সভাপতির কিছু বলতে হয় এবং বিষয়টা গুরুত্বপূর্ণ, সেজন্য আমি যে একটা কথা বলবো। সেটা হচ্ছে, প্রথম কথাটা হচ্ছে যে ফ্যাসিজমের কথা, যে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তো এবং 54 বছরের যে ইতিহাস আমাদের দেশে, সেই ইতিহাস এই ফ্যাসিজমেরই অভ্যুত্থানের বিকাশের ইতিহাস। তো কেন মুক্তিযুদ্ধের চেতনা বিজয়ী হলো না? কেন ফ্যাসিবাদী যে ধারা সেইটা প্রতিষ্ঠিত হলো, শক্তিশালী হলো এবং নির্মম অত্যাচার করলো? সেই কারণটা আলোচনার মধ্যে আছে এবং এই আমাদের বক্তৃতার মধ্যে আছে, শামীমের বক্তব্যের মধ্যেও আছে এবং আমরাও এর বিষয়ে চিন্তা করতে হবে। কথাটা হলো এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাটাকে আমরা কি বলবো? এই চেতনাটা ছিল এক কথায় বলতে গেলে একটা সামাজিক বিপ্লবের চেতনা। যে আমরা কেবল স্বাধীনতা চাইনি, আমরা মুক্তি চেয়েছিলাম এবং মুক্তি কখনোই সম্ভবপর নয় যদি না সমাজে মৌলিক পরিবর্তন ঘটে, যদি না রাষ্ট্রের চরিত্র বদলায়। সেজন্য সেই যুদ্ধটা ছিল একটা জনযুদ্ধ, সেটা বক্তা উল্লেখ করেছেন। সেই জনযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম নতুন সমাজের, নতুন রাষ্ট্রের। সেই স্বপ্নটা কি? যে সেখানে ব্যক্তি মালিকানা থাকবে না, সেখানে সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এবং এই সামাজিক মালিকানার সংগ্রামই হচ্ছে আমাদের দীর্ঘ ইতিহাস। পুঁজিবাদ ওই ব্যক্তি মালিকানায় বিশ্বাস করে এবং পুঁজিবাদ নানান রকম ছল চাতুরি বল প্রয়োগ করে টিকে আছে, সারা পৃথিবীতে টিকে আছে, আমাদের বাংলাদেশেও টিকে আছে। একটা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, কিন্তু ফ্যাসিবাদ তো রয়ে গেছে। তো সেই রয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই পুঁজিবাদের দুঃশাসন। এবং এই পুঁজিবাদকে বিদায় করতে না পারলে, অর্থাৎ ব্যক্তি মালিকানাকে পরাভূত করে বিদায় করতে না পারলে এবং সে জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করতে না পারলে আমাদের মুক্তি আসবে না। এটা একটা খুব পরিষ্কার সত্য। কাজেই মুক্তিযুদ্ধের চেতনা এবং ফ্যাসিবাদ এটা পরস্পর বিরোধী। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী। তো বাংলাদেশের পরিস্থিতি হলো এই, যে অভ্যুত্থানটা ঘটেছিল এটাকে বিপ্লব বলা হয়েছিল। এটা তো বিপ্লব হওয়ার কোনো কথাই নাই, এটা হচ্ছে যে একটা অভ্যুত্থান। এবং সেই অভ্যুত্থানে যারা ছাত্ররা যে উদ্যোগ নিয়েছিল, সেটা কোনো বৈপ্লবিক স্বপ্ন কারণে নয়, তারা চাকরির কোটাতে পরিবর্তন চেয়েছিল। তার সঙ্গে জনগণের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ যুক্ত হয়েছে। অপরদিকে যে চরম ফ্যাসিবাদী সরকার এখানে প্রতিষ্ঠিত ছিল,
তারা যে নির্মম অত্যাচার করেছে, হত্যাকাণ্ড করেছে, তারপরে এই অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল এবং অভ্যুত্থান ঘটেছে, সরকারের পতন ঘটেছে, সরকার পালিয়ে গেছে, সেটা সত্য। কিন্তু আমরা যারা এই যে বামপন্থী, আমরা যারা কমিউনিস্ট বলে নিজেদেরকে জীবন পরিচিত করি বা দিতে লজ্জা করি না এখন, আগে হয়তো সংকোচ ছিল, এখন আর সংকোচ করার সুযোগ নেই। তো সেই তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত ভূমিকাটা গ্রহণ করতে পারে। নানান কারণ আছে, সে কারণে এই বিশ্লেষণে করাও হয়েছে, বক্তাও করেছেন, আমরাও জানি। তো সেই ইতিহাসের মধ্যে না গিয়ে কথাটা দাঁড়াচ্ছে এই যে আজকের পৃথিবীতে এবং আমাদের বাংলাদেশেও ফ্যাসিবাদ চরম আকার ধারণ করেছে এবং যে প্রশ্নটা সামনে এসে দাঁড়িয়েছে যে এই পৃথিবী, এই গ্রহ মানুষের বসবাসের জন্য উপযুক্ত থাকবে কি থাকবে না। যে উন্নতি ঘটছে, পুঁজিবাদী উন্নয়ন, সেই উন্নয়ন যদি এগিয়ে যায় তাহলে যারা এই যে এটা থাকবে না, এখানে মনুষ্য বসবাস করার উপযোগী হবে না। কাজে ওই উন্নয়নের ধারাকে বদল করতে হবে, তাকে পরাভূত করতে হবে, তাকে বিদায় করতে হবে। এবং সেই বিদায় করা কারা করবে? কারা করবে? জনগণ করবে, যারা নিষ্পেষিত, যারা সুযোগ বঞ্চিত, যারা লুণ্ঠিত হচ্ছে, তারাই করবে। এবং তাদের জন্য সংগঠন দরকার, আন্দোলন দরকার। এখন বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতিটা তো খুব পরিষ্কার ভাবে দেখা যায় যে আমাদের রারা যেটা বলেছেন সেই তো পরিষ্কার যে এখানে একটা শাসক শ্রেণী তৈরি হয়েছে এবং সেই শাসক শ্রেণীর মধ্যেই লড়াইটা হয়। ক্ষমতা রাজনীতি মূলত এই শাসক শ্রেণীর মধ্যে বিরোধ, ক্ষমতার বিরোধ। এবং বর্তমানে বিষয়টা খুব পরিষ্কার হয়ে গেছে যে এখন এই যে ফ্যাসিবাদী যে শাসক শ্রেণী, সেই শাসক শ্রেণীর একটা অংশ হচ্ছে তারা নিজেদেরকে সেকুলার বলে। তারা এই যে সেকুলার অর্থ যারা যাই বুঝাক, তারা উদারনীতিক বা তারা মধ্যপন্থী ইত্যাদি বলে। আরেকটা অংশ হচ্ছে মৌলবাদী, ধর্ম ব্যবসায়ী। এইরা একসাথে ছিল, এরা একসাথে মাঝে থাকে ক্ষমতার মধ্যে। গত বিএনপির সময়ও এরা একসাথে ছিল ক্ষমতার মধ্যে এবং এই আওয়ামী লীগ সরকারও এদেরকে নানানভাবে তোষণ করেছে, তোষণ করে কোন পর্যায়ে নিয়ে গেছে যে পাঠ্যপুস্তকে কি পরিবর্তন ঘটেছে এবং তাদেরকে বিকশিত হবার যে সুযোগ দিয়েছে, সেই সুযোগের ফলেই আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপরে, কর্মকাণ্ডের উপরে আঘাত আসছে। ওই যে সংবাদপত্রের অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, যারা সাংস্কৃতিক চর্চাকেই বিনষ্ট করা হচ্ছে। এবং প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক এবং ব্যায়াম শিক্ষক, শারীরিক শরীরচর্চার শিক্ষক, এই পদে এদের নিয়োগ বাতিল করে দিতে হবে, এই সমস্ত দাবি উত্থাপন করছে এবং সেই সমস্ত দাবি মেনে নেওয়া হচ্ছে। কাজেই এখন এটা খুব বর্তমান পরিস্থিতিটা খুব সুন্দর পরিস্থিতি যে বুর্জোয়া, এই যে বুর্জোয়া দল, ফ্যাসিবাদী দল দুটো, ধর্মনিরপেক্ষ বা সেকুলার ফ্যাসিস্ট আর ধর্ম ব্যবসায়ী ফ্যাসিস্ট, তাদের মধ্যে দ্বন্দ্বটা রয়েছে। এখন বামপন্থীদের কর্তব্য হলো এই শূন্যস্থান দেখা দেবে, শূন্য দেখা দেবে। একটা দল ক্ষমতায় যাবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে, আরেকটা দল বিরোধী দল থাকবে। এরা তো একই ছিল এবং এক হওয়া যে কত সম্ভব, কত সহজ, সেটা তো বোঝা গেল যে এই যে ছাত্রদের দল, তারা কেমন করে জামাতে ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে গেল। জামাতের বিরুদ্ধেই তো তাদের অবস্থান। তারা তো সংস্কারপন্থী এবং জামাত তো কোনো সংস্কার চায় না। জামাত তো বিদ্যমান ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায়। তার ইতিহাস তো কলঙ্কজনক ইতিহাস। তো যাই হোক, এইদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা আগামী নির্বাচনের মধ্য দিয়ে আরো প্রত্যক্ষ হবে এবং নির্বাচনের পরে আরো বেশি প্রত্যক্ষ হবে।
আমরা তখন দেখব যে এই দুই বংশের মধ্যে একদল যারা ক্ষমতায় যাবে, আরেক দল যারা এক পক্ষ, দল না বলে পক্ষ বলা ভালো, এক পক্ষ ক্ষমতায় যাবে, আবার আরেক পক্ষ ক্ষমতার বাইরে থাকবে, বিরোধী দলে থাকবে, তাদের মধ্যে ঝগড়াঝাটি চলতে থাকবে এবং জনগণের সমস্যার কোনো সমাধান হবে না। তো এই যে দুই পক্ষ বললাম, সেই দুই পক্ষ আবার কিন্তু এক পক্ষ বটে। জনগণকে শোষণ করা, দেশের সম্পদ পাচার করা, এই সমস্ত বিষয়ে তারা একটাই পক্ষ। কিন্তু এক পক্ষ দুই ভাইয়ের মধ্যে যেমন ঝগড়া হয়, ভাই বোনে যেমন ঝগড়া হয় সম্পত্তির বিরোধ নিয়ে, সেই রকমের ঝগড়া এরা করতে থাকবে। তো যেটা আমাদের কর্তব্য ছিল সেটা হলো যে আমরা এটা বলেই আসছিলাম, অনেকে ব্যক্তিগতভাবে বলেছি, বোঝানোর চেষ্টা করেছি এবং তারা বোঝেনও, কিন্তু তারা যেটা করতে পারলেন না সেটা হলো যে 5ই আগস্টের পরে যে জায়গাটা, শূন্যস্থানটা পূরণ করবে কে, সেই জায়গাটার চমৎকার সুযোগ ছিল বামপন্থীদের পক্ষে দাঁড়ানো। তখনই তারা যে একটা বড় শক্তি হয়ে যাবেন তা নয়, কিন্তু বামপন্থীদের পক্ষে যদি ঐক্যবদ্ধ হয়ে একটা যুক্ত ফ্রন্ট গঠন করতে পারতেন, এই নির্বাচনের যুক্ত ফ্রন্ট নয়, সমাজ বিপ্লবীদের যুক্ত ফ্রন্ট, সেই সমাজ বিপ্লবীদের যুক্ত ফ্রন্ট যদি গঠিত হতো, জনগণ সেরা সাড়া দিত এবং তারা নির্বাচনে যাওয়ার কোনো দরকার ছিল না। নির্বাচন দিয়ে কি হবে? এই যে বামপন্থীরা যুক্ত ফ্রন্ট গঠন করেছেন, একটা ঘোষণা দিয়েছেন, দেখে আপনারা জানেন, কিন্তু তারা নির্বাচনে চলে যাচ্ছেন এবং নির্বাচনে যে নিজেদেরকে আরো হাস্যকর, আরো দুর্বল করবেন, এইটি হচ্ছে বাস্তবতা। জামানত বাজে রাখতে হবে, লোকের আস্থা আরো নষ্ট হবে, সময় নষ্ট হবে, শ্রম নষ্ট হবে, যা টাকা অল্প কিছু যা ছিল সংগ্রহ করা যায় সেইগুলো খরচ হয়ে যাবে। কাজেই বামপন্থীদের কর্তব্য হচ্ছে একটা যুক্ত ফ্রন্ট গঠন করা, সমাজ বিপ্লবীদের যুক্ত ফ্রন্ট। সেই কাজটা যদি আমরা, সেই কাজের পক্ষেই আমরা বলছি, আমাদের বুদ্ধিজীবী সংঘ থেকে আমরা শুরু থেকেই বলে আসছি যে এইটা করা দরকার, আপনারা ঐক্যবদ্ধ হন, দাঁড়ান, তাহলে জনগণ বুঝবে যে এই যে বুর্জোয়া, এই যে সেকুলার বুর্জোয়া এবং ধর্ম ব্যবসায়ী বুর্জোয়া, এই যে সেকুলার ফ্যাসিস্ট আর ধর্ম ব্যবসায়ী ফ্যাসিস্ট, এর বিরুদ্ধে আরেকটা শক্তি আছে, জনগণের পক্ষে শক্তি একটা আছে। সেই শক্তি আগামীকালই যে রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে তা না, কিন্তু সেই শক্তি মূল শক্তি হয়ে দাঁড়াবে। ঠিক যেমন ভাবে এই অভ্যুত্থানে বিপুল পরিমাণ মানুষ চলে এসছে, তেমনি আসবে যদি আমরা ওই জায়গাটাতে দাঁড়াতে পারি। দাঁড়াতে হবে এবং আমরা যখন বলি যে সংগঠন গড়তে হবে নিজস্ব, ঠিক আছে, প্রত্যেকটাই সংগঠন গড়ে তুলতে হবে, কিন্তু সংগঠন গড়ার সাথে সাথে আবার ঐক্যবদ্ধ হতে হবে। একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে তো এই যে আমরা প্রতিবাদ করছি প্রেস ক্লাবের সামনে 10-15 জন বা 50 জন নিয়ে, আবার কেউ কারো কথা শুনছে না, এতে কেউ কোনো গায়েও মাখছে না, কোনো মানুষের কোনো আস্থা আসছে না, সেই কাজই চলতে থাকবে। কাজে এখনকার কর্তব্য হচ্ছে, আগেও ছিল এই কর্তব্য, এখন চমৎকার একটা সুযোগ এসছে যে ওই সমাজ বিপ্লব, যে যারা বিশ্বাস করে সমাজ বিপ্লব পন্থীরা, তারা ঐক্যবদ্ধ হবেন এবং ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবেন এবং দাঁড়াবেন আন্দোলনের জন্য ঐক্য, নির্বাচনে জেতার জন্য ঐক্য নয়। নির্বাচনে জেতার কোনো সম্ভাবনাই নেই, এখানে কোটি কোটি টাকা খরচ হবে এবং যে সেইখানে যে জিনিস ঘটবে সেখানে বামপন্থীরা কিছুই করতে পারবে না। কাজে ওই নির্বাচনের প্রহসন না করে, নিজেদেরকে হাস্যকর না করে আন্দোলনে আসুন। এইটা হচ্ছে আমরা বুদ্ধিজীবী সংঘ থেকে এই কথাটা আমরা বলার চেষ্টা করছি, আমাদের কাজ এইটাই। আমরা তো আর এই প্রত্যক্ষ রাজনৈতিক দল না, আমরা আলোচনা করি এবং আলোচনার মধ্যে এইটা বলি যে দুর্বলতাটা হলো এই যে ওই যে বামপন্থীরা বিপ্লবী হতে পারেন নাই,
বা কোনো যারা নিজেদেরকে কমিউনিস্ট বলেন তাদেরকে কমিউনিস্ট হওয়ার প্রথম শর্তই হচ্ছে বিপ্লবী হতে হবে। আপনি তো প্রথাগত রাজনীতিতে বিশ্বাস করলে তো আপনি তো কমিউনিস্ট না। কমিউনিস্টের হচ্ছে যে সে বিশ্বাস করে বিপ্লব করতে হবে, এই রাষ্ট্র ভাঙতে হবে, এই সমাজকে ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, ব্যক্তি মালিকানা জানায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত করতে হবে। সেই কথাগুলোকে আবারও বলে আমাদের নিজেদের মধ্যেই বলছি, তারা রাজনৈতিক যারা এই প্রত্যক্ষভাবে সংগঠন করছেন তাদের কাছেও বলছি, কিন্তু তারা শুনছেন কি শুনছেন না বোঝা যাচ্ছে না। তো আমাদের বলতেই হবে এবং আমরা বলেই যাচ্ছি। আজকেও এই কথাটাই উঠে এলো আমাদের এই যে স্মারক বক্তৃতা, তার প্রতিক্রিয়া ইত্যাদি সবকিছুর মধ্যে যে ওই বক্তব্যটাই বেরিয়ে এলো যে সংগঠিত হতে হবে এবং সংগঠন হতে হবে একটা লক্ষ্যে। সেই লক্ষ্য হচ্ছে ওই পুঁজিবাদী ব্যবস্থাকে বিদায় করে দিয়ে সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা। আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোতে আপনারা আসবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি